1 মিনিটে 5টা প্রশ্ন লাগে। কি জানতে চান ফোকাস গ্রুপ ডিসকাশন সম্পর্কে? কি জানতে চান? লেখা হয়ে গেলে আমাকে বলবেন। তুমি যে এখন থাকো তুমি সারাদিন এখন জানা নেই যে কারণে এখন আছি ওখানে করতে আমি করে কি শোনো এবার এটা সরাই দিব একটু সরাই দিই অসুবিধা না আপনি বেরোন আমি সরাইতেছি এখানে ওই যে টেবিলটা আছে এখন শোনো এখন ঠিক আছে হয়ে গেছে লেখা হয়েছে ভেরি গুড তো যে প্রশ্নগুলো লিখেছেন আমার ধারণা যে আমি এই কথাগুলো প্রেজেন্টেশন যখন করব কথাগুলো বলবো বেশিরভাগ উত্তরই আপনি পেয়ে যাবেন যে প্রশ্নগুলোর উত্তর আপনি পাবেন না আমাকে শেষে জিজ্ঞেস করেন ঠিক আছে আর বাকি সময়টা আপনাদের চোখটা রাখেন এই ইয়ের দিকে আর কানটা রাখেন আমার দিকে চোখ রাখা যাবে কারণ আমি এখন মাস্ক পরে আছি চেহারা তো পুরোটা দেখবেন তো আপনাদের স্বাগত জানাই সবাইকে আচ্ছা ফোকাস গ্রুপ আলোচনার উদ্দেশ্যটা কি আমরা এই যে ফোকাস গ্রুপের কথা এখানে বলা হচ্ছে সেটা আলোচনার উদ্দেশ্য প্রথমত আমি শুরুতেই বলেছিলাম যে গ্রুপটা হবে ফোকাস গ্রুপ মানে একটা নির্দিষ্ট গ্রুপ যে গ্রুপটাকে আমরা ফোকাস করছি হ্যাঁ বিশেষভাবে আমরা নিয়েছি সেই গ্রুপের মধ্যে কিছু ক্ষেত্রে মিল আছে অমিলটা কম মিলটা বেশি অথবা বেশিরভাগ ক্ষেত্রে যে বিষয় নিয়ে আমরা তাদের কাছে যাচ্ছি যে বিষয়ে তাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি সেই বিষয়টা সম্পর্কে তাদের জ্ঞান এবং দক্ষতা সমান আর না হলে গ্রুপ ফোকাস হবে না আমরা এখানে এটাতে আলোচনা করছি এটা ফোকাস গ্রুপ না এখানে আমাদের বয়সের তফাৎ আছে আমাদের ধর্মের তফাৎ আছে আমাদের পেশারও অনেকটা জায়গায় তফাৎ আছে আবার কখনো কখনো পেশাভিত্তিক গ্রুপও হতে পারে সেখানে হয়তো বয়সটা একটু ফ্লেক্সিবল থাকতে পারে লেখাপড়াটা একটু ফ্লেক্সিবল থাকতে পারে আমি যদি বলি রিক্সা ড্রাইভার তাইলে এইটা একটা ফোকাস এখন রিক্সা ড্রাইভার কেউ শিক্ষিত হতে পারে কেউ শিক্ষিত নাও হতে পারে কেউ বয়স বেশি হতে পারে বয়স কম হতে পারে এখন আমি যদি বলি রিক্সা ড্রাইভার যারা এসএসসি পাস করেছে তারা বা এসএসসি পর্যন্ত লেখাপড়া করেছে তারা তাহলে তাদের আরেকটা পয়েন্ট আসলো যে এই দিকেও মিল থাকতে হবে এসএসসি হইতে হবে আচ্ছা আরেকটা আমি যদি বলি যে যারা বিয়ে করেছে তারা তাহলে বিবাহিত হইতে হবে এটা একটা গ্রুপ আমি যদি মানে বিয়ে সংক্রান্ত বা কোনো রিপ্রোডাক্টিভ হেলথ সম্পর্কে কথা বলতে চাই তাহলে হয়তো তাদেরকে আমরা চিন্তা করি যে বিবাহিত হইতে হবে তাহলে এইরকম কিছু কিছু ক্যারেক্টারিস্টিক বেশিরভাগ ক্ষেত্রে মিল থাকতে হবে মিল থাকলে আমরা এটা বলবো ফোকাস গ্রুপ এই গ্রুপটা হচ্ছে ফোকাস গ্রুপ যে কোনো জায়গায় যে কোনো আলোচনা করলেই সেটা ফোকাস গ্রুপ হবে না কিন্তু আমরা এই ভুলটাও প্রায় ক্ষেত্রেই অনেক সময় একটা বিষয় নিয়ে আমরা চলে যাচ্ছি সেখানে স্কুলের টিচারও আছেন চেয়ারম্যানও আছেন এখানে আবার গ্রামের আরেকজন লোকও আছেন একজন মাও আছেন আরেকজন ধর্মীয় যে মসজিদের ইমামও আছেন দিস ইজ নট এ ফোকাস গ্রুপ কারণ তাদের মতের মিল নাই তাদের ধর্মের মিল নাই তাদের লিঙ্গের মিল নাই তাদের লেখাপড়ার মিল নাই দিস ইজ নেভার এ ফোকাস গ্রুপ তাহলে একই মত আসবে না ঐক্যমত্য আসবে না মতের ভিন্নতা থাকবে আপনি কোনো একটা যে উদ্দেশ্যে গেছেন যে বিষয় জানার জন্য গেছেন সেই বিষয়ে আপনি বেশি জানতে পারবেন না কারণ তাদের মধ্যে ভেরিয়েশন আছে এই জন্য ফোকাস গ্রুপ মানেই হচ্ছে যে তাদেরকে আপনি মিলাইতে হবে এখন আমাদের এখানে হচ্ছে জিএসএম হিসেবে তারা ফোকাস আরেকটা হচ্ছে তারা সবাই নারী সেই হিসেবে তারা ফোকাস আরেকটা হচ্ছে তারা গ্রামে বসবাস করে এই জন্য তারা ফোকাস তাই না এবং তাদের বয়সটা মোটামুটি একটা কাছাকাছি বয়স খুব বেশি পার্থক্য নাই যেমন না যে কারো 15 বছর কারো 50 বছর তা না তো এই দিক থেকে তারা যেহেতু আমরা যাচ্ছি কেন তাদের কাছে তাদের কর্মকাণ্ড সম্পর্কেই জানার জন্য তো সেই জন্য জিএসএম হিসেবে যারা কাজ করছে তারা হচ্ছে পুরোটাই আমাদের তো তাদের মধ্যে লেখাপড়ার একটু কম বেশি থাকতে পারে ধর্মের ভিন্নতা থাকতে পারে কিন্তু আমাদের বিষয়ের জন্য আমাদের যে সাবজেক্টে আমরা কথা বলবো সেই হিসেবে তারা আমাদের জন্য ফোকাস করবে কারণ আমরা জানতে চাচ্ছি যে জিএসএমরা কি কাজ করে সেইটা আমরা জানবো তাই না আপনাদের প্রশ্নগুলো দেওয়া হবে যে কোন প্রশ্নের উত্তরগুলো আপনারা প্রশিক্ষণ থেকে নিয়ে আসবেন
তো অংশগ্রহণকারী কারা কারা পার্টিসিপেন্ট? জিএসএম রা হচ্ছে পার্টিসিপেন্ট। আচ্ছা, তো এখন আমরা দেখি এখানে ফোকাস গ্রুপ করতে হলে দুইজন লোক লাগবে, একজনে কখনো ফোকাস গ্রুপ হবে না। কে একজন এখানে বলতে যে আপনি একাই দিচ্ছেন? ফোকাস গ্রুপে তিনজন লোক হলে খুবই ভালো, আদারওয়াইজ দুইজন মাস লাগতে থাকতে হবে। একজনকে বলা হবে ফ্যাসিলিটেটর, যিনি হচ্ছেন বাংলায় হচ্ছে সঞ্চালক, ঠিক আছে? ফ্যাসিলিটেটর মানে সঞ্চালক, আমরা বাংলা বলছি, আমরা ফ্যাসিলিটেটর কথাটাই বলবো, ঠিক আছে? এটা সহজে সবাই আমরা বুঝি। সো তিনি পরিচালনা করবেন, যিনি ফ্যাসিলিটেটর হবেন তিনি এটা পরিচালনা করবেন। আচ্ছা, তো করতে গিয়ে প্রথমত স্টার্টিং আমি ফোকাস গ্রুপে লোকজন আসলো, তাদেরকে ডেকে নিয়ে আসা হলো, বা আগে থেকে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, একটা নির্দিষ্ট জায়গায় আপনি বসার ব্যবস্থা করেছে, বা অন্য কেউ হয়তো বসার ব্যবস্থা করেছে, আমাদের এখানে বলে দেওয়া হবে তারা কোন জায়গায় কোথায় কিভাবে বসবে। তো প্রথম হচ্ছে অংশগ্রহণকারীদের স্বাগত জানানো, তাদেরকে ওয়েলকাম জানানো, স্বাগত জানানো। এটা একটা মিটিংটা হচ্ছে ফোকাস গ্রুপ ডিসকাশন একটা ফর্মাল বিষয় হচ্ছে, এটা কোনো পার্সোনাল লেভেলের কোনো এমন কোনো কথাবার্তা হচ্ছে না, এটা হচ্ছে একটা এই যে আমাদের এখানে যে আমরা আলোচনা করছি এটা একটা ফর্মাল ক্লাস। তো প্রতিদিন সকালে আমরা কে কেমন আছেন, কি আপনারা কারা আসছেন কারা আসেন নাই স্বাগত জানাচ্ছি, আপনারা আসেন বসেন। তো ওইখানে গেলে পরে তাদেরকে স্বাগত জানানো, তাদেরকে ওয়েলকাম করা, তাদেরকে সালাম দেয়া। আমরা আমাদের সালাম দেওয়ার একটা রীতি আছে সব ক্ষেত্রেই, হ্যাঁ। তো সালাম দেয়া, কেমন আছেন, আপনারা ভালো আছেন, অনেক কষ্ট করে এসছেন, আপনাদের এই জন্য আসার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, এই কথাগুলো হচ্ছে ওয়েলকাম জানানো। তো ওয়েলকাম জানালাম এবং নিজের পরিচয় দিব। আর যিনি আমার সাথে গেছেন নোট নিতে, একজন থাকবেন নোট নেওয়ার জন্য, লিখতে হবে, লেখার জন্য একজন থাকবেন। তো ওনারও পরিচয় আমরা দিব, যে আমরা কোথা থেকে এসেছি, পায়েক বাংলা, ওই যে ইয়ের মতো, ওই ইন্টারভিউর মতো, যে পায়েক বাংলাদেশ থেকে এসেছি, আমরা এই বিষয়ে কাজ করছি, এই বিষয়ে কাজ করতে গিয়ে আমরা আপনাদের সঙ্গে আজকে এখানে এই আলোচনায় মিলিত হয়েছি। আর একটা রেজিস্ট্রেশন শিট থাকবে, সেটা আপনাদের দেখানো হবে, দেওয়া হবে। সেই রেজিস্ট্রেশন শিট পার্টিসিপেন্টদেরকে দিতে হবে। তো তারা সেখানে কি কি জিনিস লিখবেন ওখানে রেজিস্ট্রেশন শিটে বলাই থাকবে, যেমন তার নাম থাকবে, তার বয়স থাকবে, তার লিঙ্গ থাকবে, লিঙ্গটা মানে এটা নাও থাকতে পারে এই ক্ষেত্রে যদি সিমিলার হয়, পেশা থাকবে, পেশা এখানে নাও থাকতে পারে যদি একই পেশা হয়, আর তাই কোন এডুকেশন বা বৈবাহিক অবস্থা, এটা ডিপেন্ড করে আমি কি ধরনের তথ্য চাই, সেই অনুযায়ী আমার এই শিটটাতে এইগুলো তথ্য থাকবে। তো প্রথমত এই তথ্য এটা ফিল আপ করা এবং তাদের সিগনেচারটা নিয়ে নেওয়া, প্রথমটাই নিয়ে নিতে হবে, না হলে হয়তো পরে একজন মিস হয়ে যেতে পারে, ভুলে যেতে পারে। এই জন্য কনফার্ম করতে হবে যে আমার পার্টিসিপেন্ট সবাইকে আমি রেকর্ড করেছি, এটা একটা দরকার। এটা যদি তাদেরকে লিখতে হয় তাহলে আপনি বুঝাই দিবেন যে এই শিটটাতে এই ঘরে এই কলামে আপনারা এই জিনিসটা পুনরুট করবেন, করে আপনি সিগনেচার করবেন লাস্টে। আর যদি এইগুলো অনেক সময় আগে করা থাকে, পার্টিসিপেন্টের নাম তাদের সব কিছু করা থাকে, তারা শুধু সই করে, মানে যেগুলো ওয়েল অর্গানাইজ আগে থেকে অর্গানাইজ করা থাকে সেগুলোতে এরকম হয়। আর আপনাদের ক্ষেত্রে হয়তো পুরোটাই লিখতে হবে, কারা কারা থাকবে এখন আমরা জানি না, কনফার্ম না, সেই জন্য এটা নিতে হবে। তারপরে আপনি তাদেরকে আপনার উদ্দেশ্য বুঝিয়ে বলেন যে কি উদ্দেশ্যে আপনি এখানে এসেছেন, আপনার আজকের উদ্দেশ্য কি, হ্যাঁ, এইটা হলো একটা। আর যারা এসছে তাদেরকে কেন সিলেক্ট করা হয়েছে এটা আরেকটা। উদ্দেশ্যটা আপনি বললেন যে আমি আপনাদের কাজ সম্পর্কে জানতে চাই, কী কী জিএসএম হিসেবে আপনারা কাজ করেন, সেই কাজগুলো সম্পর্কে জানতে চাই, কীভাবে আপনারা কাজ করেন, কী কী করেন, মানুষ কীভাবে উপকৃত হচ্ছে, আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, এই উদ্দেশ্যে এসছি। আচ্ছা, এখন আপনারা কেন ইম্পর্টেন্ট? এখানে জিএসএম কতজন আছে, মানে ফিল্ডে লিস্ট পেয়েছি আমরা কতজনের, ধরেন 500 জনের, কিন্তু ফোকাস গ্রুপ ডিসকাশন কতজনকে নিয়ে করছি? 10 জনকে। তো আপনার এলাকায় বা এই ডিস্ট্রিক্টে অথবা এই উপজেলায় 20 জন আছে, কিন্তু আপনাদের 10 জনকে কেন সিলেক্ট করা হলো? ওয়াই? এইটা গুরুত্ব বোঝাইতে হবে যে আপনাদেরকে এই জন্যই সিলেক্ট করা হয়েছে যে আপনারা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অনেক ভালো জানেন বা অনেক ভালো কাজ করছেন, আপনাদের কাছ থেকে আমরা মূল্যবান তথ্য পাবো, সঠিক তথ্য পাবো, এই জন্যই আপনাদের সিলেক্ট করা হয়েছে। এবং আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের মতামতের মাধ্যমে এই যে রিসার্চটা হচ্ছে, গবেষণা হচ্ছে, এই গবেষণার ফলাফল নির্ভর করবে এবং পরবর্তীতে এসএমসি কী ধরনের পরিকল্পনা করবে সেইটা নির্ভর করবে আপনাদের কাছ থেকে তথ্যগুলো পাওয়ার মাধ্যমে। তো তারা তাদের ইম্পর্টেন্স বুঝলো যে আমরা খুবই ইম্পর্টেন্ট, তাই না? এইটা হলো একটা। আরেকটা হলো যে আপনার কলিগ যিনি আসেন পাশে উনি নোট নেবেন না, লিখবেন। আর আপনারও তো একটা ক্যাসেট রেকর্ডার থাকতে পারে, হ্যাঁ, ক্যাসেট রেকর্ডারও আছে। তো আপনাকে এটা বলতে হবে যে আমার এই যে সহকর্মী উনি কিন্তু আপনারা কি বলবেন সেটা উনি লিখবেন। আর
আর রেকর্ডেও রেকর্ড হবে, আপনাদের কারণ অনেক সময় আপনাদের কোনো অনেক আপত্তি কিছু নাই তো? বোঝা যায় না। অনেক ঠিক আছে। সময় এটার জন্য লিখতে হয়, কারণ হচ্ছে এখন তো রেকর্ড করে, আগে তো আমরা লিখছি সবকিছু। জি। আর রেকর্ডারটা হয়েছে যে ওইটাও আর লেখাটা ইম্পর্টেন্ট কিছুর জন্য অনেক সময় অনেক কিছু রেকর্ডে শোনা যায় না, বোঝা যায় না, তো ওই শব্দটা আসতে বলছে। দুটাই ইম্পর্টেন্ট। আপনি এটার তাহলে জন্য। আর অনেক সময় কথা বলতে বলতে একজন বলে যাচ্ছে, সাথে সাথে তার লেখা যায় না। তো এটার সুবিধা অসুবিধা দুইটাই আছে, এই জন্য দুইটাই দরকার, দুইটাই মানে দরকার। দুইটাই দরকার পারফেক্ট তথ্যগুলোকে রেকর্ড করার জন্য। মিটিং হলেও ওই রেকর্ডের দিকেই হ্যাঁ, করা যায়। এক্স্যাক্টলি। তো এইটা তাদেরকে বুঝায় বলতে হবে যে আপনাদের কথাগুলো আমরা, যেহেতু আমরা তো মনে থাকবে না আমাদের সব, সুতরাং আমাদের তো লিখতে হবে। তো এই জন্য আমরা নোট করে নিচ্ছি আর রেকর্ড করে নিচ্ছি, পরে আমরা এগুলো শুনবো। এবং আপনাদের এইটা তাদেরকে বলতে হবে যে আপনাদের এই রেকর্ডের যে কথাগুলো বলবেন, এটা শুধু আমরা আমাদের এই রিপোর্টের কাজে ব্যবহার করব, এটা আর কেউ শুনবে না, এটা গোপন থাকবে। তো এটা ইম্পর্টেন্সটা বলবেন, এটা গোপন থাকবে, এটাও বলবেন। এই যে গোপনীয়তা রক্ষা করা, তারপরে এসছে কনফিডেন্সিয়ালিটি, এটা খুব ইম্পর্টেন্ট। তাদেরকে বুঝায় বলতে হবে যে আপনারা যে তথ্য দিয়েছেন বা আপনাদের নাম আছে, কোনো জায়গায় কোনো রিপোর্টে আপনাদের নাম প্রকাশ হবে না, আপনারা কে কি বলছেন সেটা প্রকাশ হবে না। আমরা আপনাদের সবার কথার মধ্য থেকে যে তথ্যগুলো পাবো, শুধু সেই তথ্যগুলোই আমরা উপস্থাপন করব। কারো নাম প্রকাশ করা হবে না, কারো, সবার গোপনীয়তা বজায় থাকবে, কোনো এই রিপোর্টের কোথাও কারো কোনো নাম থাকবে না। মতামতের স্বাধীনতা, যারা বলবেন, যা কিছু বলবেন সবই গুরুত্বপূর্ণ এবং সব মতামতকে গুরুত্ব দিতে হবে। আপনি এটা ভুল বলেছেন, আপনি এটা ঠিক বলেন নাই, এই ধরনের কোনো মন্তব্যই করা যাবে না, এটা একদম নাজায়েজ, এটা করাই যাবে না। যে যেটা বলবে সেটাই শুনবেন। যদি আপনার বুঝতে অসুবিধা হয়, আপনি হয়তো তাকে বলতে পারেন যে আপা আবার বলেন তো কথাটা, এইটুকু বলেন, কিন্তু তার কথার উপর কোনো, তার মতামতের উপর কোনো রকমের মন্তব্য করা যাবে না। ভুল বলেছেন, ভালো বলেছেন, খারাপ বলেছেন, এই ধরনের কোনো শব্দ ব্যবহার করা যাবে না। যিনি যা বলেছেন আপনি শুনেছেন, রেকর্ড হয়েছে, দ্যাট ইজ ফাইন। এটা গোপনীয়তা রক্ষা করা। এবং তাদের এই কথাগুলো, আরেকটা হচ্ছে যে উনি কেউ কোনো প্রশ্নের উত্তর দিতেও পারে, নাও দিতে পারে, এটা আপনার ওইখানেও প্রযোজ্য, সব ক্ষেত্রেই প্রযোজ্য। যে কেউ যদি বলে না আমি এই প্রশ্নের উত্তর দিব না, তাহলে আমরা তাকে জোর করতে পারবো। কতগুলো মৌলিক বিষয় আছে, আপনাকে নিশ্চিত করতে হবে আপনার সামনে যে 10 জন বসে আছে, এই 10 জনের জন্য আপনার সঙ্গে কথা বলে, আলোচনায় যেন পার্টিসিপেট করে, তাদের মতামত যেন দেয়। কেউ যদি একটু দেখেন যে কম কথা বলতেন, তাকে জিজ্ঞেস করবেন যে আপা তাহলে আপনার মতামত কি এই ব্যাপারে, সেটা করতে হবে। দেন তাদেরকে বুঝিয়ে বলেন যে এই আলোচনার তথ্য যেহেতু আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকে, গোপন থাকবে, এবং আমরা এই ডিসকাশনগুলো করব, আমরা কানাঘুষা করব না, দলের সঙ্গে থাকেন, সবাই একসাথে আলাপ করব। এখানে ওই 2 জন আলাদা করে আলাপ করবেন না, যা আলাপ করবেন খোলাখুলি বলবেন, তাকে কানে কানে কিছু বলবেন না, আপনার যেটা বলার সেটা সামনে বলেন, তাহলে আমরা সবাই শুনতে পারবো, বুঝতে পারবো। সকলের মতামত সমান গুরুত্বপূর্ণ, এটা বলেন যে আপনারা যে যা বলবেন সব কিছু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সবগুলো আমরা শুনতে চাই, সব আপনাদের কথাগুলো আমরা জানতে চাই। তো এবং কোনো বিষয় নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হয়, এরকম কোনো যেন না হয়। কেউ একজন যদি বলে একটা কথা, আরেকজন পার্টিসিপেন্ট বলতে পারে যে না তুমি এটা ঠিক বলো নাই, ওনাকে থামাবেন যে আপা উনি যেটা বলতেন এটা ওনার মতো করে বলেছেন, আমরা তো শুনেছি, আপনার কিছু বলার থাকে আপনি বলেন। তো এই জন্যে বিতর্ক যেন তৈরি না হয়, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আর আলোচনার মধ্যে যদি সুযোগ থাকে 2-1 মিনিট একটু বিনোদনমূলক কিছু, একটু হাসি খুশির ব্যবস্থা রাখতে পারেন। কেউ একজনকে বলতে পারেন যে আপনি একটা জোক বলেন বা একটা গান বলেন, আপনি গান জানেন বা সামথিং লাইক দ্যাট। যিনি নোট নেবেন তার দায়িত্বটা কি? আচ্ছা, তো নোট গ্রহণকারীর দায়িত্ব কি? যিনি লিখবেন ওনার দায়িত্ব হচ্ছে যে যখন একজন পার্টিসিপেন্ট যখন কথা বলবে, তার কথাগুলো আপনি লিপিবদ্ধ করবেন, লিখবেন। তো লিখতে গেলে আপনার কান সবসময় খাড়া রাখতে হবে, উনি কি বলছেন। কারণ হচ্ছে শোনার দায়িত্বটা হচ্ছে আপনার, সুতরাং শোনার চেষ্টা করতে হবে। তার দায়িত্ব না আপনাকে বুঝিয়ে বলা, বা সে এমনভাবে কথা বলবে, সে আস্তেও কথা বলতে পারে, জোরেও কথা বলতে পারে, আপনি জানেন না, কেউ আস্তে বলবে, কেউ জোরে বলবে।
কিন্তু তার কথাটা শুনে নেওয়ার দায়িত্ব আপনার। সুতরাং মনোযোগটা, কানটা তার দিকে থাকতে হবে যে কথা বলতেছে। দেন ওই ব্যক্তি যে কথা বলছেন, মানে কথার মধ্যে কোন পয়েন্টে বা কোন বিষয়ে বা কোন শব্দটার উপর উনি জোর দিচ্ছেন, এইটা খেয়াল রাখতে হবে যে কোন কথাটা উনি এমফেসিস দিচ্ছে, জোর দিচ্ছে কোন কথার উপর। সে হয়তো 4-5টা কথা বলবে, এই কথার মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে দেখা যাবে যে একটা বিষয়কে সে পয়েন্ট আউট করতে চাচ্ছে। আমরা কিন্তু এটাই করি, মানে কথা আমরা বলছি 4-5টা বাক্য বলি, কিন্তু বিষয় হতো একটা। আবার অনেক সময় আমরা রিপিট করি কথা বলতে গিয়ে, কিন্তু একই বিষয়। ডাইলে লবণ দিছো সেটা 3বার জিজ্ঞেস করি, কিন্তু বিষয়টা হচ্ছে ডাইলে লবণ দিয়েছে কিনা, তাই না? আমরা রিপিট করি অনেক সময়, এটা আমাদের এক ধরনের হিউম্যান সাইকোলজি, বিহেভিয়ার। আরেকটা হচ্ছে যে সেই কথা বলার মধ্যে সে কিছু ইনফরমেশন আপনাকে দেবে। 2টা জিনিস আপনি পাবেন, একটা হলো তার আইডিয়া, তার নলেজ, আরেকটা পাবেন সেখান থেকে ইনফরমেশন। নলেজ আর ইনফরমেশন এক জিনিস না। একটা বিষয় হচ্ছে সে কি জানে, আরেকটা বিষয় হচ্ছে সে কি প্রকাশ করছে, কোন তথ্যটা দিতে চাচ্ছে। তো এই জিনিসগুলো জানতে হবে, জেনে আপনি ওইভাবে লিখতে হবে। তারপরে হচ্ছে যে আরেকটা হচ্ছে, একটা হচ্ছে ইনফরমেশন দেয়া, আরেকটা হচ্ছে তার সে কি জানে সেটা বলা, আরেকটা হচ্ছে তার ধারণাটা বা তার মতামত সে দেয়া। এই 4 রকমের জিনিস আছে এখানে। একটা হচ্ছে নলেজ, একটা বিষয় জিজ্ঞেস করলেন, সেটা সে কি জানে সেটা বললো। হ্যাঁ, যে আপনি কি গর্ভবতী মায়েদের কি কি সেবা দিতে হয় এটা জানেন, সে বললো জানে, তার মানে এটা তার নলেজের কথা বললো। আপনি যদি জিজ্ঞেস করেন যে একজন মাকে কয়বার এএনসি সার্ভিস দিতে হবে, সে বললো 4বার, তাহলে এটা সে ইনফরমেশন দিল 4বার। হ্যাঁ, এরপরে সে বলতে পারে যে এইটা যদি 4বার না হয় 5বার হইতো তাহলে আরো ভালো হইতো, এটা তার অপিনিয়ন। তো ইউ হ্যাভ টু নোট ডাউন অল। হ্যাঁ, সো এখন আপনি হয়তো সংক্ষেপে লিখবেন, বাট ইউ হ্যাভ টু মানে কিপ ইট ইন ইউর মাইন্ড, যে আপনার মনে রাখতে হবে যে এই পয়েন্টগুলো যেন বাদ না হয়। এই জন্যই রেকর্ডিং এরও ব্যবস্থা আছে। আবার এটা মনে করেন না রেকর্ড হয়েছে ওপর পরে শুনে সেটা লিখবো। নো, ডোন্ট ডু দ্যাট, ডোন্ট ডু দ্যাট। হ্যাঁ, আমি আমার জীবনে অনেক ইন্টারভিউ করেছি, পরে দেখছি রেকর্ড কোনো কাজেই লাগে না। নিজে ওখানে বসে বসে যেগুলো নোট করেছি ওটাই বেশি কাজে লাগতেছে আমার রিপোর্টের জন্য। বুঝতে পেরেছেন? এটা হতে পারে, নট আনলাইকলি। আবার একটা হতে পারে যে রেকর্ড করে নিয়েছে, যে রেকর্ড আর নষ্ট হয়ে গেছে, এটা আর বাজে না। আগে তো আমাদের ফিতার সিস্টেম ছিল, ফিতা জড়া হয়ে গেছে, আর এটা থেকে কিছু পাইলাম না। ফিতার দেখছেন, ফিতার রেকর্ডার দেখছেন, ফিতার জড়া হয়ে গেলে সে তো যন্ত্রের উপর কম নির্ভর করবেন। হ্যাঁ, যন্ত্রের উপর কম নির্ভর করবেন, নিজের উপর বেশি নির্ভর করবেন। তো লিখছেন মানে আপনি নিজে, আর লেখার সাথে সাথে যতটা ব্রেইনে ক্যাচ করতে পারবেন, ওয়ান্ডারফুল। মানে অনেকের, সবাই এই ক্যাপাসিটি নাই, কিন্তু কারো আছে যা কিছু শুনে পুরো মনে রাখতে পারে। প্র্যাকটিস করলে আমরাও পারবো। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর গিজায় রেখেছি 2 নয়নের জলে, এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল ঘরে যেতে ভাষাই তো বলি। এটা ক্লাস 10-এ পড়ছিলাম। এখানে এমনভাবে ঢুকছে, এটা এটা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। যে পুস্তক পাঠ করে ভাষা শুদ্ধ রূপে লিখিত পরিচিত বলিতে পারা যায় থাকে ব্যাকরণ দ্বারা। যে পুস্তক পাঠ করিলে বাংলা ভাষা শুদ্ধ রূপে লিখিত পড়িত বলিতে পারা যায় থাকে বাংলা ব্যাকরণ। কি আশ্চর্যজনক ভাবে এটা হয়ে আছে। একাধিক তত্ত্ব বেরিয়েছে, এক তত্ত্বে পরিণত হবে সমান হবে। সো ভেরি ইম্পর্টেন্ট, আপনি যতটা নিজের উপর ডিপেন্ড করবেন, যন্ত্রের উপর না। টাইম ম্যানেজ করা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ওই সময়ের মধ্যে শেষ করতে হবে, এটা আপনার যেমন মানে জন্য ইম্পর্টেন্ট, পার্টিসিপেন্টদের জন্য ইম্পর্টেন্ট। যে সময়টুকু তাদের কাছ থেকে বরাদ্দ করে তাদেরকে বলে নিয়েছেন যে আবার 1 ঘন্টার বেশি সময় লাগবে না, 1 ঘন্টা পার হয়ে গেলে সে বিরক্ত হয়ে যাবে, উঠতে চাইবে, আর মনোযোগ থাকবে না, কারণ তার বাড়িতে হয়তো অনেক কিছু রেখে এসছে কাজ। আবার আপনারও, আপনি এই কাজটা করে আরেকটা কাজ করবেন, সেই কাজটাও আপনার ডিলে হয়ে যাবে। সো টাইমটা আপনাকে খুব মেনটেন করতে হবে। আপনি যে প্রশ্নগুলো পাবেন আগেই প্র্যাকটিস করে নিতে হবে যে এই প্রশ্নটার উত্তর কতক্ষণ হতে পারে, এই প্রশ্নটা কত বড়, কি কি সে উত্তর দিতে পারে। তাইলে এই প্রশ্নে আমার 2 মিনিট লাগবে, এই প্রশ্নে 5 মিনিট লাগবে, এটাতে 10 মিনিট লাগবে, এটাতে 3 মিনিট লাগবে। এটা একটা আইডিয়া করে নিতে হবে। করে নিয়ে নোট কিপারের দায়িত্ব হচ্ছে টাইম মেনটেন করা। নোট কিপার যখনই দেখবে যে এই প্রশ্নের 2 মিনিট সময় পার হয়ে গেছে, কোনো না কোনোভাবে তাকে সিগন্যাল দিতে হবে যে এটা কিন্তু টাইম শেষ এই প্রশ্নের।
এই জন্য 8টা প্রশ্নকে টাইম দিয়ে ভাগ করে নিতে হবে যে কোনটায় কত সময় লাগবে। না হলে একটা প্রশ্নের আলোচনা করতে করতে দেখা যাবে আপনার যদি 1 ঘন্টা হয়, 1টা 2টা 3টা প্রশ্নের তো আলোচনা করতে করতে চলে গেছে আপনার 30 মিনিট সময়, 40 মিনিট, পরেরগুলা খালি দৌড়ে দৌড়ে আপনি চলে যাচ্ছেন, তাড়াতাড়ি শেষ করে দিচ্ছেন, লেখাও হচ্ছে না ভালো করে, প্রশ্নও করা হচ্ছে না ভালো করে, শোনাও হচ্ছে না ভালো করে। এবং এতে আমি যেটা দেখতেছি এরা তো খুব মানে টাইট দেওয়ার জন্য, ধরার জন্য বসে আছে। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের সার্ভেতে ইয়ের লোক যায় না, মানে যারা করাচ্ছে এটা যাদেরকে তারা যায় না, কিন্তু এজেন্সি এটা মেনটেন করে কোয়ালিটির জন্য। তো এই টাইমিংটা ঠিক করে নেবেন আপনারা, হ্যাঁ সেই অনুযায়ী আপনারা সেই সময় অনুযায়ী আপনারা যাবেন। 2-1 মিনিট শেষ হতে পারে, কিন্তু যেখানে আমি হিসাব করেছি 5 মিনিট লাগবে সেখানে যেন 10 মিনিট না লাগে, সেখানে 6 মিনিট লাগতে পারে, কিন্তু সেটা যেন 10 মিনিট না লাগে। তো এই হলো ইম্পর্টেন্ট। আর আলোচনাটাকে প্রাণবন্ত রাখার চেষ্টা করবেন, হাসি খুশি রাখার চেষ্টা করবেন, প্রাণবন্ত রাখা, হাসি খুশি রাখা। একদম খালি প্রশ্ন করছি আর উত্তর দিচ্ছে মাস্টার আর শিক্ষক আর ছাত্রের মতো যেন বিষয়টা না হয়। চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছি এই ধরনের বিষয় যেন না হয়। এটা ইন্টারভিউ না, চাকরির জন্য না, এখানে কেউ কারো বড় না, তাদেরকে আমাদের রেসপেক্ট করতে হবে। তারা তাদের খুশি করার জন্যই আমরা এখানে এসেছি, তাদের কাজ করার জন্যই এসেছি। তারা আমার এখন কাস্টমার আর আমি তাদেরকে সার্ভিস দিচ্ছি, আমি এখানে সুপিরিয়র কেউ না, এই জিনিসটা মনে রাখতে হবে। মানে ওই যে হিন্দু যারা আমাদের সহকর্মী বা আমাদের যারা আছেন তারা বলেন যে অতিথি নারায়ণ, বা এরকম মানে অতিথি হচ্ছে নারায়ণ দেবতার মতো। তো এরা লক্ষ্মী, কাস্টমার হচ্ছে লক্ষ্মী। তো এরা কিন্তু আমাদের কাস্টমার। এই কাজ ভালো করতে পারলে এজেন্সি আরও কাজ দিবে আমাদের। তারা আমাদের কাস্টমার, তারা আমাদের পয়সা দিয়ে আমাদের এনার্জি, মেধা, টাইম সব কিছু কিনে নিয়েছে। এই জন্য এখানে বসে আছি সারাদিন ধরে, আপনারাও আছেন, কারণ তারা আমাদের এই মেধা এবং আমাদের টাইমটা কিনে নিয়েছে। দে আর পেইং। আলোচনার সময় কি করবেন? একটা হচ্ছে যে কত মিনিটের আলোচনা হবে, এটা 40 মিনিটের হয়, 45 মিনিটের হয়, আধা ঘন্টার হয়, সাবজেক্ট অনুযায়ী 1 ঘন্টার হয়। কোনো মতেই 1 ঘন্টার বেশি যাওয়া যাবে না, কারণ 1 ঘন্টার পরে মানুষের আর ধৈর্য থাকে না, মনোযোগ থাকে না। এটা হিউম্যান সাইকোলজি। এই জন্য দেখবেন স্কুলের ক্লাসগুলো হয় 45 মিনিট, ইউনিভার্সিটির ক্লাসগুলো হয় 45 মিনিট। এই 45 মিনিটের মধ্যে সাবজেক্টের প্রতি মনোযোগ কতক্ষণ থাকে জানেন? 20 মিনিট। মানুষের কোনো বিষয়ে মনোযোগ থাকে 20 মিনিট, আর বাকি এইখানে যে আপনাকে দিতে হবে, এখানে আমরা বাধ্য, কারণ আমরা এখানে কমিটেড। কিন্তু যারা আসবে আপনার এখানে তারা তো বাধ্য না, তাদের মনোযোগটা অটোমেটিক চলে যাবে। আমাদের মনোযোগটা আমরা জোর করে ধরে রাখবো, কিন্তু তারা ধরে রাখবে না, তারা ছেড়ে দিবে মনকে। কিন্তু আমাদেরকে মনটাকে ধরে রাখতে হবে এই 4 দেয়ালের মধ্যে, তাই না? আমাদের একটা বাধ্যবাধকতা আছে, কিন্তু তাদের তো কোনো বাধ্যবাধকতা নেই। তো 45 মিনিট হতে পারে, এটা 40 মিনিট হতে পারে, 1 ঘন্টা হতে পারে। আপনাদের এটা সম্ভবত 1 ঘন্টা হবে। 1 ঘন্টা যদি হয়, এই জন্য এইভাবে বিষয়টাকে আলাদা করে নেবে যে আমি ইন্ট্রোডাকশন কতক্ষণ দিব। মানে এই যে আপা কেমন আছেন, ভালো আছেন, আমরা এই জায়গাতে যে এটা কত মিনিট করবো, 5 মিনিট করবো নাকি 4 মিনিট করবো নাকি ইভেন 2 মিনিট করবো, এটার একটা ভাগ থাকবে। তারপরে উদ্দেশ্য বর্ণনা করবেন যে আমরা কি উদ্দেশ্যে এসেছি। মনে করেন এটা আরো করলেন 4 মিনিট, মূল প্রশ্ন উত্তরগুলো করলেন 35 মিনিট বা 40 মিনিট। এইভাবে তারপরে তাদেরকে আবার ধন্যবাদ জানাইতে হবে যে আজকে আমরা তাহলে কি আলোচনা করলাম আপনাদের সঙ্গে, আপনাদের কাছ থেকে জানলাম এটা একটা বড় শুধু একটা পয়েন্ট তাদেরকে বলে তাদেরকে ধন্যবাদ জানানো। মানে এটা হচ্ছে সারসংক্ষেপে বলা, এবং এটা আপনার মিটিংটা, ডিসকাশনটাকে ক্লোজ করা ফর্মালি তাদেরকে ধন্যবাদ জানিয়ে। হ্যাঁ, এটাও একটা পার্ট। আমরা আলোচনা শেষ হয়ে গেছে, ওই দিকে চলে যাচ্ছে, ওই দিকে যাচ্ছে, কেউ পার্টি গোছাচ্ছে, কেউ মানে কি নিয়ে যাচ্ছে, এই ধরনের বিষয়ের জন্য না হয়। কমপ্লিট তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করবেন, তারপরে সবাই উঠবো আমরা। তো এই হলো কি অবস্থা। মানে এইভাবে যদি 40 মিনিট হয়, 40 মিনিটের একটা ভাগ করবেন। সরি, আমি বলছি আমার প্রেজেন্টেশনগুলো শোনেন, তারপরে প্রশ্নগুলো লিখে রাখতে, সেটা পরে আমাকে করবেন। হ্যাঁ, আমার ধারণা হচ্ছে আপনার 90% প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। উপকরণ কি লাগবে? আপনার রেজিস্ট্রেশন শীট লাগবে, যেখানে তাদের নাম দিয়ে থাকবে। আর ফ্যাসিলিটেটরদের জন্য একটা গাইডলাইন থাকবে,
সেই গাইডলাইন আপনি পাবেন। আর প্রশ্নমালা পাবেন, তাদেরকে কি প্রশ্ন করবেন সেই প্রশ্নমালা পাবেন। আর নোট নেওয়ার জন্য আপনি খাতা কলম পাবেন, একটা রেকর্ডার পাবেন। রেকর্ড করবেন না পা তাহলে রেকর্ডার পাবেন, প্রত্যেক টিম একটা করে। ক্যামেরাও পাবেন ছবি তোলার জন্য। তাহলে ছবি কে তুলবে? সুপারভাইজার। সুপারভাইজার থাকবে সাথে, হ্যাঁ, তাহলে সুপারভাইজার ছবি তুলবে। ওকে। আর পার্টিসিপেন্টদেরকে সাধারণত কোনো জায়গায় তাদেরকে একটু খাওয়ানো হয়, নাস্তা খাওয়ানো হয়, অথবা কোনো জায়গায় তাদেরকে যাতায়াতের একটা টোকেন মানি দিয়ে দেওয়া হয়। তো এখানে আপনাদেরকে বলে দেওয়া হবে যে কোনটা করা হবে, ঠিক আছে? তো এই গেল আপনার উপকরণ কি লাগবে। বসার ব্যবস্থা কেমন হবে? বসার ব্যবস্থা এইরকম হবে? বিলাল ভাই ইমেল নাম্বার কি জানেন? বসার ব্যবস্থা দুই রকম হতে পারে। একটা হতে পারে এরকম রাউন্ড যদি হয়, ইমেল নাম্বার জানেন? তাহলে ফ্যাসিলিটেটর এবং জানতাম। এই নোট টেকার দুইজন এখানে বলবেন, ঠিক আছে? আইরো না তো। কোন সাইডে কে বলবেন? ভেরি গুড। রেকর্ডারটা কোথায় থাকবে? সামনে মানে বসেন, কোথায়? এখানে বসে আমি বাইক করতেছি। এটা একদম ওই রেডি যে করে ভাই। একদম রাউন্ড হলে এই মাঝখানে থাকবে, কারণ সবাই কথা বলবে, প্রত্যেকের থেকে সমান দূরত্বে থাকবে। এইখানে যদি থাকে তাহলে এইখানে যে থাকবে তার তো কথা আসবে না। এখানে ঠিক সেন্টারে থাকবে, সবার সমান দূরত্বে থাকবে, যে যখন কথা বলবে সেটা চলে আসবে। আচ্ছা, যদি ইউ শেপ হয়, এটা ধরেন ইউ শেপ, এখানে বসলেন, রেকর্ডারটা এখানে থাকবে, ঠিক আছে? মাঝখানে থাকবে। বোঝা গেছে এটা? আর গ্রামে সবসময় কি হয়, আমরা পার্টি বিছিয়ে নিচে বসি, চেয়ার টেবিল থাকে না, তো নিচেই আমরা বসবো পার্টি বিছিয়ে। বারান্দা, হ্যাঁ, এটা বেশি মোর কমফোর্টেবল ফর ফিমেল। আর বিশেষ করে গ্রামে যদি হয় তাহলে তো আরো কমফোর্ট তাদের। আমরা কিছু রিক্সাওয়ালা গ্রুপদেরকে মানে এরকম এসি রুমে বসায় চেয়ারে, তারপর ওই যে আমাদের কনফারেন্স রুম ছিল এখানে বসে তাদের সঙ্গে কথা বলতে পারি না। তারা কেউ কথাই বলে না। কেন স্যার, আমি তো ডাক্তার বসে বসে তবে এর আকৃতিতেই বসাইছি, কিন্তু চেয়ার কাদের? ডাক্তারদের ডাক্তারদের কথা বলছি না, রিক্সাওয়ালাদের কথা। রিকশাওয়ালাদের তো তাদের এসিটা কমফোর্টেবল না, তাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট তাদের কাছে কমফোর্টেবল না, তো তাদেরকে অন্য জায়গায় নিয়ে গিয়ে বসে কথা বলতে হবে। তো গ্রামে আপনি যেহেতু তারা ওখানে অবস্থা তাদের এলাকায় করছেন, তো সিটিং অ্যারেঞ্জমেন্টটা ইম্পর্টেন্ট এবং কিভাবে বসছেন সেটা ইম্পর্টেন্ট। ওকে, তো একজন কয়টা করবেন? ফোকাস গ্রুপ দুইটা, মানে একটা গ্রুপ কয়টা করবেন? ও একটাই করবেন। আচ্ছা, ভেরি গুড। তাহলে এবং যখনই করবেন দুইজন থাকবেন, কমপক্ষে দুইজন থাকবেন। আচ্ছা, আর একজন ফ্যাসিলিটেটর হবেন, একজন নোট 1560 আর আপনাদের প্রোগ্রামটা করার জন্য সময় কত দেওয়া হবে এটা আপনারা জেনে নেবেন, মানে কয়দিন সময় পাবেন এটা করার জন্য। ওর মধ্যেই তো আপনাদের প্ল্যানিং এ থাকবে কোন দিন করবেন, কোন তারিখে করবেন, এটা প্ল্যানিং এ। বিলাল 1560 তারপরে @gmail.com হ্যাঁ @gmail.com। তো এটা হচ্ছে পূর্ববর্তী কাজ, পরবর্তী না, এটা পূর্ববর্তী। মানে এটা এই কথাটা ভুল লেখা হয়েছে, পূর্ববর্তী কাজ এটা আগে। কি? একটা হচ্ছে এফডিডির তারিখ এবং সময় নির্ধারণ করতে হবে আগে থেকে, তাই না? তাদেরকে ডাকতে হবে, তো তারা একটা জায়গায় আছে, তাহলে আগে থেকে তাদেরকে জানাইতে হবে, একদিন আগে হইলেও জানাইতে হবে যে অমুক দিন অমুক জায়গায় যাবে। তারপরে কি? Gmail.com আপনার এই তারিখ এবং সময় নির্ধারণ করতে হবে, তাদেরকে আমন্ত্রণ জানাবেন, তাদের বসার ব্যবস্থা করবেন, হ্যাঁ, তারপরে তাদের সঙ্গে আলোচনা করবেন, আপ্যায়ন থাকলে সেটা করবেন, অথবা তাদের যাতায়াত খরচ দিয়ে দিলে সেটা দিবেন। ট্রান্সক্রিপ্ট তৈরি করুন, আপনি যে রেকর্ডও করলেন, নোটও নিলেন, তাহলে এইটার পুরো ট্রান্সক্রিপ্ট তৈরি করতে হবে, একটা রিপোর্টে gmail.com লিখবেন না? তাই না? এটা তো আপনাকে দিতে হবে, সাবমিট করতে হবে, সুতরাং এটা লিখতে হবে সুন্দর করে। পার্টিসিপেন্ট কতদিন ধরে কে ছিল, ওই রেজিস্ট্রেশন শীট অনুযায়ী তাদের ডিটেইলস গুলো ক্যাপলকটা বন্ধ করেন। রেজিস্ট্রেশন শীটটা আপনারা ওর সঙ্গে দিয়ে দিবেন। BI প্লাস হচ্ছে ঠিক আছে, কিভাবে ক্যাপলক আলোচনাগুলো আগালো, বন্ধই ছিল। কিভাবে কে কি বললো BI সেটা আপনারা রেকর্ড করলেন, ক্যাপলক বন্ধ করেন। ট্রান্সক্রিপ্ট তৈরি করলেন, তারপরে সেটা পাইলট অফিসে চলে আসবে। বন্ধুই তুইস বন্ধ আবার চালু হয়ে গেছে। মনে রাখবেন, ফ্যাসিলিটেটর বলবেন এই যে কম, বড় শুনবেন হাতের বেশি। আসছে B। আর নোট টেকার তো বিতে কোনো বড় হাতের কথাই দিব না? বলবেন না না না। ও পুরো জাস্ট ইমেল অ্যাড্রেস কখনো নোট বলা টেকারের কোনো কথা বলার দরকার নেই। উনি শুধু বলবেন, সময় নির্ধারণ মানে সময়টা রেকর্ড করবেন, ট্র্যাক বিলাল করবেন, এবং সময়টা কম হচ্ছে না বেশি হচ্ছে সেটা @gmail.com দেখো এই প্রশ্নের উত্তর হয়ে গেছে, চলে না চলে যায়। যদি আপনি মনে করেন যে লিখতে লিখতে মনে করেন যে হ্যাঁ মোটামুটি উত্তর চলে এসেছে, কাছাকাছি যে উত্তরগুলো আমাদের জানার চেষ্টা করেছি সেটা আমরা পেয়ে গেছি,
সময় অনেক participant আছে যারা কথা বলতে চায়। কমটা আপনি এখানে আবার কেউ লিখছেন কেউ কেন? একটু কি বলতেই কাম চায় কম? না। তো দেখা যাবে যে একই জিনিস সে বারবার বলতে থাকে। ফুল স্টপ কম লিখবেন না? দরকার নেই সেটা এখানে। আপনি ফুল স্টপের জায়গায় কমা দিতেছেন। প্রশ্ন করুন, উত্তর দিবেন না। আপনারা ওখানে উত্তর দেওয়ার জন্য জানবেন, প্রশ্ন করার জন্য গেছেন। উত্তর আপনি শুনবেন, সেটা রেকর্ড করবেন। জানতে চান, আমরা জানতে গেছি, জানানোর জন্য যাই নাই। তো জানানোর চেষ্টা করার দরকার না। আপনি এটা বলেছেন, এটা তো এরকম না, এটা ওইরকম। নট এটা নট দ্যাট, আমরা সেটা করবো না। সবার সাথে কথা বলুন, প্রত্যেককে পার্টিসিপেট করাতে হবে। সবার সাথে কথা বলুন, সবার সাথে সবার চোখে চোখ রাখুন। মানে আলোচনা যখন করতে পারি, একদিকে সিসি পাঠান। একজন বেশি বলতে বলে তাকে শুধু একটা বিসিসি পাঠান, এটা শিওর হওয়ার জন্য যে যদি ব্যাক করে তাহলে আপনি তাহলে তার দিকেও দৃষ্টি দিতে হবে। সবাইকে সমানভাবে পার্টিসিপেট করানোর চেষ্টা আপনাকে করতে হবে। আছে তো সবার মতামত দিন, প্রত্যেকের মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর যিনি নোট লিখবেন উনি যেন শ্রোতা হয়ে না যান। লিখতে লিখতে উনি যেন ওখানে শুনতেন লেখার কথা ভুলে গেছেন, এটা যেন না হয়। হ্যাঁ, এটা অনেক সময় হয় যে উনি শুনতেন মনোযোগ দিয়ে কিন্তু লিখতে লিখতে ভুলে গেছেন। উনি তো শুনবেন এবং লিখবেন, শুনবেন এবং লিখবেন। তো উনি শুনতেন ওই পার্টিসিপেন্ট কথা বলা শেষ, আরেক পার্টিসিপেন্টের কাছে চলে গেছি আমরা। উনি ওই আপনার email থেকে পার্টিসিপেন্টটা কখনো লিখতে পাঠান পারেন নাই বিল্লাল ওটা ভাইরে? একদম মিস হয়ে যাবে। কারণ বাই দিস টাইম আরেকজন কথা বলতে শুরু করে দিয়েছে, তার কথা এটা কোন ইমেল আগে কোনটা তো দেখেন তো? আমার এজন্য শোনা এবং লেখা একসঙ্গে করতে হবে। আমরা এবং নোট টেকারের কথা বলার দরকার নাই, প্রশ্ন রিপিট করার দরকার নাই। হ্যাঁ, কিন্তু কই? আপনি কেন বলছেন, আপনি বলেন, এটা বলার দরকার নাই। লেট ফ্যাসিলিটেটর ডু দ্যাট। স্থান নির্বাচনের ক্ষেত্রে কি করতে হবে? একটা শান্ত পরিবেশ দেখে নেন, যেখানে ডিস্টার্ব লোকজন, বাইরের লোকজন কম ডিস্টার্ব করবে। এসে এটা জিজ্ঞেস করবে, ও এটা জিজ্ঞেস করবে, মনোযোগ নষ্ট হয়ে যায়। মনোযোগ নষ্ট হয়ে গেলে আপনি পাবেন। কোলাহল মুক্ত একটা জায়গা বেছে নেন, যেখানে গোপনীয়তা রক্ষা করা যায়, কেউ যেন বিরক্ত না করে। এই ধরনের একটা প্লেস বেছে নেন। মানে যতটা সম্ভব, একেবারে 100% আপনি পাবেন না, কিন্তু যতটা সম্ভব এটা পরিবেশটা যেন শান্ত হয়, একটু গোপনীয়তা যেন থাকে, হ্যাঁ, কেউ যেন ডিস্টার্ব না করে, এই ধরনের একটা বেছে নেন। এখন যখন একজনের সঙ্গে একজনের ইন্টারভিউ হয়, এখানে আপনি ইন্টারভিউয়ার, এখানে উনি একজনই, তাকে কন্ট্রোল করা, তার সঙ্গে কথা বলা, তার মনোযোগ রাখা একটা বিষয়। আর যখন 10 জন থাকবে, 10 জনের মনোযোগ আমাকে রাখতে হবে, তাই না? সেই জন্য পরিবেশটা যত ভালো হবে, যত নিরিবিলি হবে। এই যে আমরা টেস্টে এখানে সেশনটা করছি, আমরা যদি বাইরের এখানে একটা মাঠ আছে, মাঠে গিয়ে করলে সচেতন এবং সীমান্ত পরিবেশটা খুব ইম্পর্টেন্ট। পরিবেশের কারণে অনেক তার অনেক কথাবার্তা বলবে, পরিবেশের কারণে অনেকেই অনেক কিছু বলতে চাইবে না। ওকে, তো ফিনিশিং কিভাবে দিবেন? ফিনিশিং এর সময় অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাবেন যে আপনারা অনেক মূল্যবান কথা বলেছেন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছ থেকে পেয়েছি, অনেক এইসব বলে আপনি তাদেরকে কথা শেষ করবেন। পাশাপাশি এটা বলবেন যে আমরা এখন শেষ করে দিচ্ছি, বা কেউ যদি আপনাদের কেউ একজন মনে করেন যে আমাকে কোনো কিছু বলতে চান, তাহলে আপনি একটু অপেক্ষা করেন, এই শেষ হয়ে যাক, আপনার কথা আমরা শুনবো। এমনও থাকতে পারে অনেক সময় যে কোনো একজন ব্যক্তি একটা কথা বলতে চাচ্ছে কিন্তু গ্রুপের সামনে বলতে চাচ্ছে না, সে হয়তো কথাটা সে গোপনে আপনাকে শুধু বলতে চায়। তো এই ধরনের যে আমরা তো শেষ করে দিলাম, আপনাদের ধন্যবাদ সব পেয়েছি। তারপরেও কোনো কেউ যদি আপনারা মনে করেন এর বাড়তি কিছু আমাদেরকে বলবেন, বা কোনো পয়েন্ট মনে হচ্ছে আপনি বলবেন, তাহলে একটু অপেক্ষা করেন, আমরা আপনার কথা শুনবো। তাহলে উনি যদি কেউ একজন অপেক্ষা করে, কেউ যদি দু একজন করে, তাহলে আলাদা আলাদা করে তাদের কাছ থেকে তাদের কোনো গোপনীয় কিছু থাকলে আপনি সেটা শুনে নিতে পারবেন। এখন আসলাম আমরা আমাদের কি কি দিয়ে প্রশ্নগুলো থাকবে। তো আপনাদের হাতে আছে প্রশ্নগুলো, এবং প্রশ্নগুলো আমরা বুঝে নেই কিরকম। ফারজানা আপনি কি এইটুকু শুরু মানে করবেন না? আমার আপনি পার্টিসিপেট করতে পারেন, এইটুকু আপনি বলতে পারেন যে কি কি আছে এখানে, কিভাবে আছে। কারণ যেহেতু আপনি বোধহয় কোয়েশ্চেনার গুলো বেশি ভালো ইয়ে করবেন আমার দিক থেকে। তো এই বাকিটুকু প্রশ্নগুলো কি হবে সেটা ফারজানা প্লিজ করেন, আপনি করেন। আমি ঠিক আছে, এতক্ষণ তো আমরা যে গাইডলাইন সম্বন্ধে কিভাবে করবো সেটা সম্বন্ধে আমরা তো একদিন থাকবো, রেহান ভাইকে সব বলে দিলেন, আপনারা বুঝতেই পেরেছেন। এখন আমরা কি কি করতে পারি? আমরা কি একদম